জাহিদ স্টুডেন্টস, আজকের ক্লাসে রয়েছে ক্লাস 11-এর একটা গুরুত্বপূর্ণ কবিতা অক্টাভিও পাজের লেখা ব্রাদারহুড। নোবেলজয়ী কবি অক্টাভিও পাজ খুব সুন্দরভাবে, খুব কম শব্দের মধ্যে একটা কবিতা লিখেছেন ব্রাদারহুড নাম যার। তো এই ব্রাদারহুড কবিতার মধ্যে যে বিষয়বস্তুটি রয়েছে সেটি একটা ভাস্ট, একটা বিশাল বিষয়বস্তু। কবিতাটি শব্দ সংখ্যার দিক থেকে যদি বিচার করা হয় তাহলে অবশ্যই কবিতাটি অত্যন্ত ছোট, কিন্তু যদি একে অর্থের দিক থেকে বিচার করা হয় তাহলে এই কবিতাটির বিশালতা এতই যে একটি কেন 3টি ভিডিওর মধ্যেও পুরো জিনিসটা ক্লিয়ার করা যায় না। তবু চেষ্টা করছি পুরো জিনিসটাকে খুব কম জায়গার মধ্যে একটা ভিডিওতেই কভার করার। সো কিপ ওয়াচিং দ্য ভিডিও উইথ rapt attention till the end. তো সর্বপ্রথমেই আমরা এখানে জেনে নেব যে ব্রাদারহুড কবিতাটি লিখেছেন অক্টাভিও পাজ, আর তার ঠিক নিচেই লেখা রয়েছে হোমেজ টু ক্লডিয়াস টলেমি। তো তোমরা যখন টেক্সট বইটা দেখবে হোমেজ টু ক্লডিয়াস টলেমিটা খুব বড় করে লেখা আছে। তো এখানে যে জেনে নিই যে হোমেজ টু ক্লডিয়াস টলেমি, হোমেজ শব্দটার অর্থ কি। হোমেজ শব্দটার অর্থ হচ্ছে টু শো রেসপেক্ট, অর্থাৎ শ্রদ্ধা দেখানো বা শ্রদ্ধা জ্ঞাপন করা। তো এখানে কবি অক্টাভিও পাজ খুব সুন্দরভাবে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন একজন বিখ্যাত জ্যোতির্বিদ, রোমান জ্যোতির্বিদ, যার নাম ক্লডিয়াস টলেমি। এই ক্লডিয়াস টলেমি তৎকালীন সময়ের একজন বিখ্যাত গণিতবিদ তথা জ্যোতির্বিদ ছিলেন, অর্থাৎ অ্যাস্ট্রোনমার এবং ম্যাথমেটিশিয়ান ছিলেন। তিনি এই মহাজাগতিক বস্তুপুঞ্জের যে গতিশীলতা, সেই গতিশীলতাকে গাণিতিক সূত্রের মাধ্যমে আবিষ্কার করে দেখিয়েছিলেন মানুষকে, এবং সেই সময়কার একজন দিগ্বিজয়ী অ্যাস্ট্রোনমার হিসাবে তিনি সুপরিচিত ছিলেন। এবং তাই তাকে প্রত্যেকেই, যারা মহাকাশ সম্পর্কে, মহাজগৎ সম্পর্কে বিশেষ একটা আগ্রহ রাখতেন, তারা সবাই শ্রদ্ধা করতেন। এই কবিতাটির ক্ষেত্রেও অক্টাভিও পাজ সেই জন্য তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন এবং নিচে তিনি লিখেছেন যে হোমেজ টু ক্লডিয়াস টলেমি, অর্থাৎ ক্লডিয়াস টলেমি, বিখ্যাত অ্যাস্ট্রোনমার ক্লডিয়াস টলেমির প্রতি শ্রদ্ধা। এরপরে আসা যাক কবিতাটির যে নামকরণটা হয়েছে ব্রাদারহুড। তো এমনিতে ব্রাদারহুড আমরা সংকীর্ণ অর্থে আমরা ব্রাদারহুড বলতে কি বুঝি, যদি আমি ইংরেজিতে বলি তাহলে আমাকে এই রকম বলতে হবে, দ্য রিলেশন বিটুইন টু হারমোনিয়াস এন্টিটিস। কবি খুব সুন্দরভাবে দেখিয়েছেন ব্রাদারহুড শব্দটা যেটা রয়েছে, সেই ব্রাদারহুড শব্দটার প্রকৃত বাংলা অর্থ হচ্ছে ভ্রাতৃত্ব। দুজন ব্যক্তির মধ্যে যদি অর্গানিক রিলেশন থাকে, জৈবিক সম্পর্ক থাকে, তাহলে সেই রিলেশনটাকেই আমরা ভ্রাতৃত্ব বলি। কিন্তু এইখানে এত সংকীর্ণ অর্থে, এত ন্যারো অর্থে এই ব্রাদারহুড শব্দটা ব্যবহার হয়নি, বরং এই ব্রাদারহুড শব্দটা একটা বিরাট অর্থ বহন করে। তো দেখা যাক কি রকম বিরাট অর্থ বহন করে। আমাদের এই মহাবিশ্বের প্রত্যেকটা জিনিস, এই মহাজগতের প্রত্যেকটা জিনিস যেগুলি বিরাজমান রয়েছে, সেই সমস্ত বস্তুপুঞ্জের মধ্যে কবি অক্টাভিও পাজ একটা পারস্পরিক সম্পর্ক খুঁজে পেয়েছেন, এবং সেই পারস্পরিক সম্পর্ককেই এখানে তিনি ব্রাদারহুড নামকরণ করেছেন। তো লাইন বাই লাইন কবিতাটির বিশ্লেষণ করা যাক। আই এম আ ম্যান লিটল টু আই লাস্ট, আমি তো তুচ্ছ মানব, খুব স্বল্প দিন টিকব। অ্যান্ড দ্য নাইট ইজ অ্যানর্মাস, কিন্তু এই রাত বিশাল। অ্যানর্মাস, কিন্তু এই রাত্রি হচ্ছে বিশাল। এই রাত্রি বলতে তিনি এখানে কি বুঝিয়েছেন? আমরা তো তুচ্ছ মানব, আমাদের অস্তিত্ব এই পৃথিবীর বুকে খুব স্বল্প। একটা নির্দিষ্ট সীমাবদ্ধ সময়ের মধ্যেই আমাদেরকে এই পৃথিবী ছেড়ে
চলে যেতে হয়। কিন্তু তারপরেও একটা বিরাট অন্ধকার অবস্থা বিরাজ করছে। যদিও এই অন্ধকার অবস্থাকে তিনি নিরাশার প্রতীক হিসাবে দেখেননি। অন্ধকার অবস্থা বলতে এখানে কবি বুঝিয়েছেন যে আমাদের মৃত্যুর পরেও হয়তো একটা বিরাট জগৎ রয়েছে, এবং যখন আমরা এই পৃথিবী ছেড়ে চলেও যাই তখনও সেই বিরাট অন্ধকারময় মহাকাশের বস্তুপুঞ্জের সঙ্গে আমরা হয়তো এক হয়ে যাই। তিনি এই কবিতার মাধ্যমে দেখাতে চেয়েছেন, এবং এই উপলব্ধির ক্ষমতা সেই সময় আমাদের কাছে আর থাকে না। শুধুমাত্র উপলব্ধির ক্ষমতাটা, যে পাওয়ার অফ রিয়েলাইজেশন, যেটা সেই পাওয়ার অফ রিয়েলাইজেশন যতক্ষণ পর্যন্ত আমরা মানব হিসাবে এই পৃথিবীতে বিরাজ করছি ততদিন পর্যন্তই থাকে। তারপর যেহেতু আমাদের উপলব্ধির ক্ষমতা থাকে না, তাই বাকি সময়টাকে তিনি রাত্রি হিসাবে ডেসক্রাইব করেছেন। কিন্তু আমি যখন আকাশের দিকে তাকাই, বাট আই লুক আপ, যখন আমি ওপরের দিকে আকাশের দিকে তাকাই, এখানে কবি বাট দিয়ে শুরু করেছেন। একটু আগেই কবি বললেন যে আমরা তো তুচ্ছ এবং এই রাত্রি বিরাট, অ্যান্ড দ্য নাইট ইজ এনর্মাস। অর্থাৎ তিনি এখানে মানুষের তুচ্ছতাকে দেখিয়েছেন, আর তারপরেই ঠিক বাট দিয়ে শুরু করছেন। অর্থাৎ কবি এখানে বলতে চাচ্ছেন যে হয়তো একটু হতাশার বিষয় যে আমরা খুব স্বল্প দিন টিকে থাকি, কিন্তু সেখানেও একটা আশার আলো রয়েছে। যে কেমন ভাবে আশার আলো রয়েছে? বাট আই লুক আপ, কিন্তু আমি যখন তাকিয়ে দেখি, দ্য স্টার্স রাইট, আমি দেখতে পাই ওই তারারা কবিতা লিখে চলেছে। তারা বলতে কবি এখানে তাদেরকে বুঝিয়েছেন সেই ঈশ্বর সৃষ্ট যে সিলেসিয়াল বডিজ রয়েছে, সেই সিলেসিয়াল বডিজগুলোকে। সিলেসিয়াল মানে হচ্ছে স্বর্গীয় বস্তু জগৎ বা মহাজাগতিক বস্তুপুঞ্জগুলিকে তিনি এখানে সিলেসিয়াল বডিজ হিসাবে দেখিয়েছেন। এবং এই মহাজাগতিক বস্তুপুঞ্জর দিকে যখন তিনি তাকিয়ে থাকেন তখন বুঝতে পারেন যে আমার অস্তিত্ব ক্ষুদ্র হলেও আমি কিন্তু ওই মহাজগতেরই একটা ক্ষুদ্র হলেও অংশ। তাই তিনি আশার আলো খুঁজে পেয়েছেন এখানে, যে আমি খুব স্বল্প দিন টিকতে পারি, তাতে আমার কোনো দুঃখ নেই। কেন দুঃখ নেই? কারণ কবি খুব সুন্দরভাবে উপলব্ধি করেছেন যে ওই যে বিরাট সিলেসিয়াল বডিজ, মহাজাগতিক বস্তুপুঞ্জ দেখতে পাচ্ছি, তার তো আমি একটা ক্ষুদ্র অংশ অন্তত। সুতরাং ওরা যদি বেঁচে থাকে, আমিও বেঁচেই আছি। হয়তো সেখানে আমার উপলব্ধির ক্ষমতাটা থাকবে না। দ্য স্টার্স রাইট, ওই তারারা, স্টার্স বলতে নক্ষত্র, এই নক্ষত্রটা সর্বদাই লিখে চলেছে, কিছু না কিছু লিখে চলেছে। এই নক্ষত্ররা তাদের সৃষ্টির কাজ অবিরাম রেখেছে। আননোয়িং আই আন্ডারস্ট্যান্ড, আমি অজ্ঞানী, আমি কতটুকুই বা জানি, তা সত্ত্বেও যেটুকু বুঝি, আই এম টু রিটেন, আমি অন্তত এইটুকু বুঝতে পারি যে আমিও কিন্তু ওই সৃষ্টিকর্তার দ্বারা, পরম সৃষ্টিকর্তার দ্বারা আমিও লিখিত হয়েছি। ওই তারারা, ওই নক্ষত্ররা, ওই গ্রহরা যেভাবে একই সৃষ্টিকর্তার দ্বারা লিখিত হয়েছে, আমিও কিন্তু সেই একই সৃষ্টিকর্তার দ্বারা লিখিত হয়েছি। তাই তিনি খুব সুন্দরভাবে প্রকাশ করেছেন আই অ্যাম টু রিটেন, তাই আমিও তার দ্বারাই লিখিত হয়েছি। অর্থাৎ আলটিমেট স্রষ্টার কথা এখানে তিনি উল্লেখ করেছেন, যিনি এই মহাবিশ্বকে সৃষ্টি করেছেন। এক কথাই যদি বলতে চাই তাহলে বলতে হবে তিনি এখানে গডকে, অর্থাৎ সর্বময় স্রষ্টাকে উল্লেখ করেছেন। তারপর আসা যাক, অ্যান্ড অ্যাট দিস ভেরি মোমেন্ট, এবং ঠিক এই মুহূর্তেই সামওয়ান স্পেল মি আউট, কেউ না কেউ আমাকেও পাঠ করছে, কেউ না কেউ আমাকেও পাঠ করছে। অর্থাৎ কবি বলতে চাচ্ছেন, যেমন আমি এই মহাকাশের দিকে যখন তাকাই তখন দেখতে পাই এই মহাজাগতিক বস্তুপুঞ্জকে কি সুন্দর কবিতার আকারে স্রষ্টা লিখে রেখেছেন। এই তারাগুলি
এই নক্ষত্রগুলি কি সুন্দরভাবে তাদের নিজস্ব ইতিহাস, নিজস্ব গল্প খুব সুন্দরভাবে লিখে চলেছেন। এবং আমিও সেই মহাজাগতিক বস্তুপুঞ্জের একজন হওয়ায় আমিও ওই পরম স্রষ্টার দ্বারাই লিখিত হয়েছি। যেমনভাবে আমি দেখছি ওই মহাকাশের দিকে এবং ওই মহাকাশের মহাজাগতিক বস্তুপুঞ্জের দিকে, সিলেসিয়াল বডিজের দিকে, ঠিক তেমনি আমার মতোই কেউ না কেউ আবার তাকিয়ে দেখছে ওই সিলেসিয়াল বডিজের দিকে, ওই মহাজাগতিক বস্তুপুঞ্জের দিকে, এবং সেখানে আমিও একটা অবিচ্ছেদ্য অঙ্গ। তাই আমিও যে দেখছে বা যে পড়ছে তার দ্বারা পঠিত হচ্ছি, অর্থাৎ তার দ্বারা আমাকেও পাঠ করা হচ্ছে। এখানে তিনি এই ক্ষুদ্র 8 লাইনের কবিতার মাধ্যমে বোঝাতে চেয়েছেন যে আমরা ক্ষুদ্র হলেও এই মহাজাগতিক বস্তুপুঞ্জের একটা উপাদান। তাই এই মহাজগতের সমস্ত বস্তুপুঞ্জ আমরা সবাই একই স্রষ্টার সৃষ্টি, সুতরাং আমাদের মধ্যে এক ভ্রাতৃত্বের সম্পর্ক রয়েছে। যেমন একটা নক্ষত্র থেকে গ্রহের সৃষ্টি হয় এবং সেই গ্রহের থেকেই আমরা এই মানুষেরা সৃষ্টি হই। সুতরাং তিনি দেখছেন যে একটা গ্রহ, নক্ষত্র, এই সমস্ত কিছুর সমস্ত উপাদানগুলি আমার মধ্যেও বিরাজ করছে। সুতরাং আমিও সেই মহাজাগতিক বস্তুপুঞ্জের একটা গুরুত্বপূর্ণ উপাদান। তাই আমার এবং ওই মহাজগতের সিলেসিয়াল বডিজ অর্থাৎ মহাজাগতিক বস্তুপুঞ্জের মধ্যে এবং আমার মধ্যে এক ভ্রাতৃত্বের সম্পর্ক বিরাজমান। তাহলে আজকের এই কবিতাটা এখানেই শেষ করছি। পরবর্তীকালে এই কবিতার বিভিন্ন রকম প্রশ্ন উত্তর নিয়ে আমি আসব। সো থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।